আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যে পবিত্র ভূমিতে জাকের পার্টির আবির্ভাব, জাকের পার্টির সূচনা, জাকের পার্টির ঐতিহাসিক আত্মপ্রকাশের যাত্রা হয়েছিল, সেই ছায়া ঘেরা মায়া ঘেরা ঐতিহ্যবাহী ঐতিহাসিক শেরপুরের পবিত্র ভূমি পাকুড়িয়ার বিশ্ব আবির্ভাব মঞ্জিলের আজকের এই শেরপুর জেলা জাকের পার্টির ইউনিয়ন প্রতিনিধি সভার শুরুতেই এই শেরপুরের পবিত্র ভূমিতে যার আবির্ভাব হয়েছিল, যেই মহামানব এই পাকুড়িয়ার পবিত্র মাটি, বাতাস, আলো স্পর্শ করেছিল, আদুরে পরশ বুলিয়েছিল, সেই মহামানব জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি হজরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মঞ্চে উপবিষ্ট জাকের পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শেরপুর সাংগঠনিক বিভাগীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট জাকের পার্টি ও সহযোগী সংগঠন সমূহের উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ের নেতা নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলার আগে একটি কথা অকপটে স্বীকার করতে হয় যে আমরা এই কেন্দ্রীয় টিম আজকের এই চমৎকার একটি সকালে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি হজরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবের পবিত্র জন্মভূমিতে আসতে পেরে আমরা অত্যন্ত আবেগ আপ্লুত। প্রিয় সাংবাদিক বৃন্দ, আজ এমন একটি সময়ের মধ্য দিয়ে জাতি তার দিনগুলি অতিবাহিত করছে যে যখন দেশ ও জাতি হিসাবে আমাদের এই বিদ্যমান অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হবে, সামনের দিকে এগোতে হবে, মানুষে মানুষের সৌহার্দ্য, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব বাড়াতে হবে, একে অপরের প্রতি ভুল বুঝাবুঝি, একে অপরের প্রতি ঘৃণা সূচক বক্তব্য দেওয়া, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করা যখন একেবারেই অনুচিত, ঠিক এই সময়টিতে দেশের সর্বস্তরের মানুষের মধ্যে যারা বর্তমান এবং আগামীকে অত্যন্ত পরিকল্পিতভাবে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ বিনির্মাণ করবেন, 18 কোটি মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ, উন্নত, সমৃদ্ধ
কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন, সেই 18 কোটি মানুষের অন্যতম কার্যক্ষমতার যেই শক্তি, সেটি হচ্ছে দেশের তরুণ সমাজ। এই তরুণ সমাজকে নব উদ্যমে, নব পরিকল্পনায়, নবচেতনায় উজ্জীবিত করে দেশকে সামগ্রিকভাবে এগিয়ে নিতে হলে তাদেরকে মূল্যায়ন করতে হবে। তাদেরকে উন্নয়ন পরিকল্পনা, রাষ্ট্র বিনির্মাণ পরিকল্পনার যথাযথ গুরুত্ব অনুধাবনে ব্যর্থ হলে তাদের মেধা, তাদের প্রতিভা, তাদের দেশপ্রেম, তাদের দেশ ভাবনা যদি অনুধাবন করতে ব্যর্থ হই, তাহলে সামগ্রিকভাবেই সমস্ত পরিকল্পনা দুর্বল হয়ে যাবে। আজ আমরা যে অবস্থায় দাঁড়িয়েছি, সেখানে তরুণদের কর্মসংস্থান, তরুণদের যথাযথ শিক্ষা কার্যক্রম এবং সমাজে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে তাদের অংশগ্রহণ অর্থবহ করা, তারা যে জাতির অমূল্য সম্পদ তা তাদেরকে বুঝতে দেওয়া এবং সেই দায়িত্ব সম্পর্কে তাদেরকে সচেতন করা, সামগ্রিকভাবে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ারই সৎ এবং আন্তরিক পরিকল্পনা হবে। আজ আমরা যা দেখতে পাচ্ছি যে আমাদের এই বাংলাদেশে 2017 সালে শিক্ষিত তরুণ বেকারের সংখ্যা ছিল 4 লাখ। ঠিক 5 বছর পরে 2022 সালে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী তা বেড়ে দাঁড়ায় 8 লাখ। অর্থাৎ এখনো পর্যন্ত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী বাংলাদেশের 3 জন বেকারের 1 জন হচ্ছেন উচ্চ শিক্ষিত তরুণ। তারা কোথায় যাবে, কোথায় দাঁড়াবে? দেশকে যখন আমরা এগিয়ে নিতে চাই, দেশের মোট জনগোষ্ঠীর 1/3 যারা উচ্চ শিক্ষিত তরুণ, যাদের মেধা, প্রতিভা, কর্মদক্ষতা, যাদের নব নব পরিকল্পনা আমাদেরকে এগিয়ে নেবে, তারাই যদি কর্মহীন হয়ে পড়ে, তারাই যদি জীবন সম্পর্কে দিশা হারিয়ে ফেলে, তাহলে আমরা কোন দিকে যাব? এই বিষয়গুলি অবশ্যই অবশ্যই গভীর আন্তরিকতার সাথে ভাবতে হবে। দায়িত্বশীল মহলকে এর যথোপযুক্ত কর্ম পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং তা শতভাগ বাস্তবায়ন করতে হবে। সাম্প্রতিক জরিপে উঠে এসেছে যে আমাদের মোট তরুণ জনশক্তির 78% তাদের কর্মসংস্থান নিয়ে উদ্বিগ্ন। তারা যদি উদ্বিগ্ন থাকে, তাহলে জাতি কি নিরুদ্বেগ থাকবে? তারা উদ্বিগ্ন থাকার অর্থ হচ্ছে যে তাদের প্রতিটি পরিবার এবং প্রতিটি জনপদের প্রতিটি সমাজ এবং সার্বিকভাবে দেশ ও জাতীয় উদ্বিগ্ন। আপনারা জানেন যে প্রতি বছর দেশে 20 থেকে 22 লাখ তরুণ নতুন করে যুক্ত হচ্ছে, যাদের যথাযথ কর্মসংস্থানের কোনো বিকল্প নেই। সেজন্য দেশে পরিকল্পিতভাবে যুবকদের কর্মসংস্থানমুখী পদক্ষেপ নিতে হবে। দেশে এজন্য বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে। আমরা জানি যে বেসরকারি বিনিয়োগ এমন একটা অবস্থায় পৌঁছেছে যা অত্যন্ত হতাশাজনক। কিন্তু হতাশা আর ক্ষোভ নিয়ে বসে থাকলে হবে না। দায়িত্বশীল মহলকে দায়িত্ব নিতে হবে। সংশ্লিষ্ট
সকল খাতের বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে দফায় দফায় বৈঠকে মিলিত হয়ে সত্যিকারের কর্ম পরিকল্পনা তৈরি করতে হবে, যাতে দেশে আভ্যন্তরীণ অর্থাৎ বেসরকারি বিনিয়োগের ব্যাপক পরিবেশ তৈরি হয়, ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়, ব্যাপক কর্মসংস্থানের বাতায়ন উন্মুক্ত হয়। যদি আমরা আভ্যন্তরীণভাবে বেসরকারি বিনিয়োগ খাতকে ব্যাপকভাবে বৃদ্ধি করতে পারি, এর আয়তন পরিধি ব্যাপকভাবে সম্প্রসারণ করতে পারি, এই সুদৃঢ় ভিত্তির উপরে দাঁড়িয়েই বৈদেশিক বিনিয়োগ আমরা আকর্ষণ করতে পারব। সেই ক্ষেত্রে দেশি এবং বৈদেশিক বিনিয়োগ উভয়ের ভারসাম্যে বাংলাদেশের অর্থনীতি ব্যাপক গতিশীল হবে। এখানে বলতে হয় যে অর্থনৈতিক প্রবৃদ্ধি যা হয়েছে সেটা অনেকবার নিউজ হয়েছে, শিরোনাম হয়েছে, কিন্তু খতিয়ে দেখতে হবে সেখানে তরুণদের কর্মসংস্থান কতটুকু হয়েছিল। এইখানেই সকলকে ফিরে তাকাতে হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি যাই হয়ে থাকুক, কিন্তু যারা দেশকে আগামীতে চালিয়ে নেবে, যাদের দুই হাতের উপরে, যাদের কর্মশক্তির উপরে ভর করে আগামীর বাংলাদেশ সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে মাথা উঁচু করে দাঁড়াবে, আজকে তারাই বেকার, তারাই কর্মহীন। তাহলে এই অর্থনৈতিক প্রবৃদ্ধি আর তরুণদের কর্মহীনতা, বেকারত্ব, এটা কোনোভাবেই জাতির জন্য কল্যাণজনক হতে পারে না, মঙ্গলময় হতে পারে না। এতে জাতির অগ্রগতি ব্যাহত হবে, পারিবারিক সামাজিক শান্তি শৃঙ্খলা, সর্বোপরি রাষ্ট্রীয় জীবনের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে। এখানে যারা চরমপন্থী আছেন, যারা উগ্রবাদের প্রবক্তা, তারা তাদের প্রলোভনের পাতা ফাঁদে তারা পা দিতে বাধ্য হবে। অনেকে মাদকের কবলে আসক্ত হবে, অনেকে মাদকের নেশায় তরুণদের জীবন বরবাদ হয়ে যাবে। কাজেই আমরা আশা করব এবং স্পষ্ট দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে তাকালে হবে না, একই সাথে সর্বাগ্রে দেশের উচ্চ শিক্ষিত তরুণ, সর্বস্তরের তরুণ সমাজের ব্যাপক যথাযথ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। একই সাথে আমাদের বন্ধু দেশ এবং উন্নত দেশগুলিতে শ্রম বাজার চিহ্নিত করতে হবে, অর্থনৈতিক কূটনীতি ব্যাপকভাবে শক্তিশালী করতে হবে, যাতে করে আমাদের উচ্চ শিক্ষিত তরুণরা প্রবাসে যে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে এবং তাদের কষ্টার্জিত রেমিটেন্স বাংলাদেশে পাঠাতে পারে, যেই রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা অধিকতর শক্তিশালী হবে, অধিকতর টেকসই হবে, অধিকতর জোরালো হবে। আজকে আমরা জানি যে দীর্ঘ সময় ধরে মূল্যস্ফীতি বিরাজ করছে, ফলে সাধারণ মানুষকে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। নতুন বিনিয়োগ যদি না হয় তাহলে তরুণদের জন্য চাকরির বাজার সৃষ্টি হবে না। তাই আমাদের বিনিয়োগ পরিবেশ উন্নত করতে হবে। যা আমি ইতিপূর্বে বললাম, বেসরকারি বিনিয়োগ এক দশক ধরে শুধুমাত্র শতকরা 22-23 ভাগে আটকে আছে। এই আটকে থাকা থেকে এই বিনিয়োগকে টেনে সামনের দিকে আনতে হবে। বিনিয়োগ খাতে যথার্থ জোরদার করতে হবে এবং গতিশীল করতে হবে। আজ আমাদের তরুণরা আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষায় তারা শিক্ষিত হচ্ছেন, তারা যখন উচ্চতর ডিগ্রি নিয়ে বের হয়ে আসেন বিশ্ববিদ্যালয় থেকে, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে, বাইরে এসে দেখেন বাস্তবের সাথে সেই শিক্ষার কোনো মিল নেই। অর্থাৎ কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থার বড় অভাব আমাদের এই বাংলাদেশে। কিন্তু আমাদের দেশে যারা থিঙ্ক ট্যাঙ্ক, যারা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছেন, যারা এই দেশেরই মেধাবী প্রতিভাবান সন্তান, জনগণের কথা ভাবেন, তরুণদের কথা ভাবেন, বাংলাদেশের কথা ভাবেন, তাদেরকে এবার জোর দিতে হবে যে এবার যে কোনো মূল্যে বাংলাদেশের
নিম্ন পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠে কর্মমুখী কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হবে। আর একটি বিষয় যে আমাদের যেই জনমিতির সুবিধা অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্থাৎ তরুণদেরকে আমাদের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাহিত্য সাংস্কৃতিক থেকে শুরু করে সকল অঙ্গনে তরুণ সমাজকে যখন ব্যাপকভাবে আমরা মোতায়েন করতে পারি, যদি আমরা সেটা না করি আমাদের এই সুযোগটা আগামী 15-20 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। এই জনমিতির সুবিধাটা আমরা পাবো না। তখন যে সকল উন্নত দেশে তরুণ সমাজ আর নেই, সকলে বয়োবৃদ্ধ হয়ে যাচ্ছে, আমাদের বাংলাদেশ কিন্তু সেরকমই হয়ে যাবে, আমরা এই সুযোগটা হারাবো। কাজেই দায়িত্বশীল মহলের প্রতি আহ্বান থাকবে, স্পষ্টত জোরালো আবেদন থাকবে যে জনমিতির এই সুবিধা আমাদেরকে অবশ্যই নিতে হবে। যদি আমরা ভুল করি তাহলে এর খেসারত আমাদেরকে দিতে হবে। আরেকটি কথা এখানে সংযুক্ত করতেই হয় যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ এবং কলেজগুলিতে যে পরিমাণ তরুণরা ডিগ্রি নিচ্ছে, তাদের সেই ডিগ্রির সংখ্যা আর আমাদের দেশে কর্মসংস্থানের যেই সংখ্যা, দুয়ের মধ্যে অবশ্যই একটা সামঞ্জস্য থাকতে হবে, ভারসাম্য থাকতে হবে। যদি দেশের আভ্যন্তরীণ খাতে নতুন করে কর্মসংস্থান প্রতি বছর 5 লাখ থাকে, আর প্রতি বছর যদি 10 লক্ষ তরুণ, ঝলমলে তরুণ শিক্ষা নিয়ে বের হয়, বাকি 5 লাখের কর্মসংস্থান কোথায় হবে? কাজেই স্বাধীনতার 53 বছরে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া না হলেও এখন কিন্তু নিতে হবে। যদি আপনারা নিতে ব্যর্থ হন তাহলে কিন্তু চরমতম সংকটের দিকে ধাবিত হবে বাংলাদেশ। কাজেই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সকল দায়িত্বশীল মহল, পর্যবেক্ষক মহল, দেশপ্রেমিক মহল, সকল রাজনৈতিক মহল, সকলের প্রতি আহ্বান থাকবে, সামনে জাতীয় সংসদ নির্বাচন, যে বা যারাই বিজয়ী হন, যে বা যারাই বিরোধী দলে থাকেন, আমাদের আহ্বান থাকবে যে এই জায়গাটাতে ব্যাপক ভারসাম্য তৈরি করতে হবে। সত্যিকারের গবেষণামূলক পদক্ষেপ নিতে হবে যে কতগুলো তরুণ উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে আর কর্মসংস্থানের সংখ্যা কত আছে। তরুণদের যথাযথ মূল্যায়ন হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের অগ্রণী ভূমিকা থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেরপুরের এই পবিত্র আবির্ভাব ভূমি থেকে আবারও দ্ব্যর্থহীন কণ্ঠে উচ্চারণ করব, বাংলাদেশ জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।